জরুরি অবস্থার বিষয়ে সংসদের সিদ্ধান্ত চায় বিএনপি, আপত্তি এনসিপির, আলোচনায় সাফল্য দেখছেন আলী রিয়াজ। ভোটে যত দেরি হবে দেশ তত পেছাবে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের লোকেরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়, মির্জা আব্বাসের মন্তব্য। ঐক্য অটুট রাখার আহ্বান ইশরাক হোসেনের, পরিচয় লুকিয়েও যেন আওয়ামী লীগের কেউ নির্বাচনে আসতে না পারে তাগিদ ববি হাজ্জাজের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জরুরি অবস্থা জারির বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনার ভার সংসদের উপর ছাড়তে চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সবকিছু সংসদের উপর ছেড়ে দিলে ঐক্যমত্য কমিশন গুরুত্বহীন হয়ে পড়বে। রিপোর্ট ফরুক বাবুর। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সোমবার দ্বিতীয় ধাপের 10ম দিনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় 3টি বিষয় প্রস্তাব রাখা হয়। সেখানে সংসদে নারী আসন, জরুরি পরিস্থিতি জারি এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের ক্ষেত্রে মতামত চাওয়া হয়। দিনভর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো 2টি বিষয়ের অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, আজকের আলোচনা সফল। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে 141 ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে। এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন 141-এর খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো পড়েছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। 2টো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তারা প্রতিশ্রুতি দিয়েছেন জরুরি পরিস্থিতি জারির ক্ষেত্রে রাজনৈতিক অপব্যবহার করা হবে না। তবে জরুরি অবস্থা জারি সংস্কারের বিষয় সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে করা উচিত। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত, পরিবর্তন, সংযোজন এগুলো করা যাবে। বিএনপির এমন প্রস্তাবের বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের সকল বিষয় সংসদে ঠেলে দিলে সংস্কার কমিশন গুরুত্ব হারাবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। আইনজীবীরা ব্যক্তি স্বার্থের কারণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আইনজীবীরা, বাংলাদেশের বিচারপতিরা তারা ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থের প্রতি তারা অবশ্যই মনোযোগী হবেন। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে পড়বে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না বলে মন্তব্য তার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
5 আগস্টের পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে 1700-র বেশি মানুষকে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিএনপির হাতেই সংস্কারের সূচনা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে জুলাই হত্যার বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে বলেও জানান তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। অনার্স পরীক্ষা পাশ করলি, তাই নির্বন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছিল। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর ফুটল না, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সোমবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শোতে এভাবেই নিজের ছেলের স্মৃতিচারণ করেন শহীদ আবু সাঈদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন। একইভাবে স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন শহীদ তাহের জামান প্রিয়র মা শামসিয়ারা জামানও। সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি, আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে। 35 থেকে 40 জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায়। পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিক দিল, সেদিন আসলে আমি থাকতে পারি। উত্তাল সে সময়ের কথা স্মরণ করলেন উপদেষ্টারা। তারা বলেন, কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফিরতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ জেল, জুলুম, বিচারহীনতার শিকার হয়েছে। বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন, নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে, তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয়। আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের
একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার লোকজন টাকা দিয়ে আন্তর্জাতিকভাবে বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। জুলাই কখনো বেহাত হবে না বলেও আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। আমাদের অনেকের হতাশা আছে, আমাদের যারা শহীদ পরিবার আছে, যারা আহত আছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহরিয়ার খান আনাস ও মেহেদী হাসান জুনায়েদের নামে রাজধানীতে সড়ক ও চত্বর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর গ্যান্ডারি আর ধূপখোলা মাঠ সংলগ্ন সড়ক ও চত্বর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আনাস ও জুনায়েদের মতো আরও অনেকেই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেই নিজেদের জীবন উৎসর্গ করেছিল। আগামীতে আর কারো যাতে রাজপথে প্রাণ দিতে না হয় সেজন্য গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান তার। সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আগামীর বাংলাদেশের জন্য আর কাউকে এভাবে জীবন দিতে না হয় সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং এই লড়াইয়ে আনাস, জুনায়েদ, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তাদেরকে স্মরণ করে যেন আমরা সবাই দেশবাসী একসাথে সফল হতে পারি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরের মাদ্রাসা মোড়ে এসব কথা বলেন তিনি। বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ন্যায় বিচার থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য তাদের। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির নেতা। এদিকে আপোষ করার জন্য ডেকে লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেখান থেকে উত্তরণ ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, কোন চিহ্নিত অপরাধী যেন বিএনপির সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। স্বৈরাচার বিরোধী ঐক্যে যাতে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে স্তূপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস
অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত তাদেরকে কোনোভাবে বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এদিকে কামরাঙ্গীরচর থানা বিএনপি আয়োজিত আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, ২৪-এ যে বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, ২৪-এ অবশ্যই গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের অংশীদার আমরা সবাই। বিভিন্ন বিদেশি সংস্থার বিদেশি এজেন্টদের তারা পরিচালিত দল আজকে বাংলাদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ক্ষমতার বিরুদ্ধে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই অতীতেও করেছি, আগামীতেও যতদিন প্রয়োজন পড়বে করে যাবো ইনশাআল্লাহ। দেশের মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। বাংলাদেশে একটি জনগণের নির্বাচন দিয়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের কেউ যেন পরিচয় গোপন করে নির্বাচনে আসতে না পারে নির্বাচন কমিশনের কাছে, এমন দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এনডিএম এর 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিএসির সাথে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান। ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের আহ্বান তার। নির্বাচনী ব্যয় সীমা বাড়িয়ে 40 লাখ টাকা করার দাবিও জানিয়েছেন এনডিএম এর চেয়ারম্যান। এদিন নির্বাচন কমিশনের সিএসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের আমজনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আশাবাদী সর্বাধিক ভোটার আপনার ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবে। আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয়, আমরা রাজনীতিতে একটা নতুন চমক সৃষ্টি করতে চাই, একটা নতুন ধারা আনতে চাই রাজনীতিতে। নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি, আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন তিনি। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও মোট 14টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে 25% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30% এবং মালয়েশিয়ার ওপর 25%, তিউনিসিয়ার ওপর 25%, ইন্দোনেশিয়ার ওপর 32%, বসনিয়ার ওপর 30%, সার্বিয়ার ওপর 35%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর 36% এবং কাজাখস্তানের ওপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এনবিআর এর আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই। এ ধরনের আতঙ্ক চলতে থাকলে রাজস্ব আহরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এত ঝামেলার মধ্যেও তারা রাজস্ব আদায় করেছেন, তাই রাজস্ব আদায় হবে না বলে যে আতঙ্ক কাজ করছে সেগুলো কেটে যাবে। আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি সেটা পুষিয়ে আনার চেষ্টার কথাও জানান আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান আরও জানান, 2024-25 অর্থ বছরে 30 জুন পর্যন্ত 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে।
প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, স্বৈরাচার সরকারের সুবিধা নেওয়া টেলিকম খাতের কোম্পানিগুলো অর্থ ব্যয় করে তার ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। ফয়েজ আহমেদ আরও দাবি করেন, গেল সরকারের সময় নেওয়া বিটিসিএল এর প্রকল্পটি বাস্তবায়ন না হলে সরকারের ক্ষতি হবে প্রায় 600 কোটি টাকা। তিনি আরও জানান, এখন পর্যন্ত আইসিটিতে অন্যায্য 2,500 কোটি টাকার প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এমনকি নতুন বাজেটেও কোনো প্রকল্প নেওয়া হয়নি। আইসিটি, ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথাও জানান প্রধান উপদেষ্টার আইসিটি উপদেষ্টা। জানান, নতুন টেলিকম নীতিমালায় দেশীয় কারো লাইসেন্স বাতিল করবে না সরকার, বরং অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নন তিনি এবং তার মন্ত্রণালয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জরুরি অবস্থার বিষয়ে সংসদের সিদ্ধান্ত চায় বিএনপি, আপত্তি এনসিপির। আলোচনায় সাফল্য দেখছেন আলী রিয়াজ। ভোটে যত দেরি হবে দেশ তত পেছাবে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের লোকেরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায় মির্জা আব্বাসের মন্তব্য। ঐক্য অটুট রাখার আহ্বান ইশরাক হোসেনের। পরিচয় লুকিয়েও যেন আওয়ামী লীগের কেউ নির্বাচনে আসতে না পারে, তাগিদ ববি হাজ্জাজের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।